নমস্কার সবাইকে অনেক ওয়েলকাম ঘোস্ট মিরারে। ভয়ঙ্কর হলেও বাস্তব। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও আবার একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, সেটা ভালো কিংবা খারাপ। কারণ তোমরা না বললে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরোতে পারবো না। তো আর বেশি দেরি না করে ওয়ান্স অ্যাগেন সকলকে অনেক ওয়েলকাম ঘোষ মিররে। আর হ্যাঁ, আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমিরর314@gmail.com। ডিসক্রিপশনে আমি সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আজকের ঘটনা কেমন হতে চলেছে সেটা অনেকটা থাম্বনেল দেখেই হয়তো তোমরা আন্দাজ করে নিয়েছো। তো আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। আজকের ঘটনাটা পাঠিয়েছে আমাকে আমারই এক সাবস্ক্রাইবার মৌদি। তো মৌদিকে অসংখ্য ধন্যবাদ, কারণ মৌদি আমার এই চ্যানেলের ফার্স্ট একজন সাবস্ক্রাইবার, যে আমাকে মেল করে প্রথম গিয়ে কোনো ঘটনা পাঠিয়েছে আমাকে। এতটা মূল্যবান সময় সে আমাকে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ মৌদিকে। তো আর বেশি দেরি না করে মৌদি যেভাবে লিখেছে ঘটনাটা সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। হ্যালো সবাইকে, আমার নাম মৌ। আমার বাড়ি পূর্ব বর্ধমানে এবং আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। এবং আজ আমি যেই ঘটনাটা বলছি সেটা আমার সাথে এবং আমার ফিয়ন্সের সাথে ঘটেছে দার্জিলিংয়ের একটি হোটেলে, এই জাস্ট 2 বছর আগে। তো তখন আমার ফিয়ন্সে ছিল, কিন্তু বর্তমানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো আমাদের বিয়ে হওয়ার 2 মাস আগে আমরা ঠিক করি দার্জিলিং যাব প্রি হানিমুনের জন্য। এবং বাড়িতে বলি যে আমরা শুধু বন্ধুরা যাচ্ছি, মানে আমার কালিগসরা যাচ্ছি, কারণ যদি বলি বাড়িতে বিয়ের আগে যে একসাথে এরকম ঘুরতে যাচ্ছি তো কখনোই যেতে দেবে না। তো বাড়িতে তাই বলে বেরিয়ে যাই, যথারীতি ভালোভাবে দার্জিলিং পৌঁছেও যাই। আমি প্রথমবার দার্জিলিংয়ে গিয়েছিলাম, তাই আমি বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার যে ফিয়ন্সে তার এটা 3rd টাইম দার্জিলিংয়ে। তো এর আগে ওরা যেই হোটেলে ছিল সেই হোটেলেই উঠবে বলে এবার ঠিক করেছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি সেখানে কোনো রুমই ফাঁকা নেই। তো হোটেলের যারা মালিক ছিল যারা লোক ছিল তারা আমাদেরকে বলে যে আজকের রাতটা যদি কোনোভাবে আমরা ম্যানেজ করি অন্য কোনো হোটেলে বা লজে, তাহলে কাল সকালেই রুম পাওয়া যাবে। আজকে কোনোভাবেই কোনো রুমই আজকে ফাঁকা নেই। তা আমরা বেশি চিন্তা করলাম না, কারণ একটা রাত তো কোনোভাবে ম্যানেজ ঠিক হয়েই যাবে, অত টেনশন করে লাভ নেই। আমাদের ভুল ছিল, প্রথমে আমাদের অনলাইন বুকিং করে গেলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হতো না। তো যাই হোক, এখন হয়ে গেছে, এখন আর তো কিছু করা তো যাবে না। তো তখন আমরা ওখান থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হেঁটে গিয়ে আমাদের একটা হোটেল বাইরে থেকে দেখে খুবই পছন্দ হয়। তো আমরা হোটেলে গিয়ে কথা বলি রিসেপশনিস্টের সাথে, এবং সব কিছু খুব নর্মাল, স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো তারা আমাদেরকে রুম দেখালো এবং তার মধ্যে থেকে আমরা একটা রুম আমাদের খুব পছন্দ হলো বা আমরা একটা রুম চুজ করলাম। তো প্রথমে যে রিসেপশনিস্ট একটু ধন্দে থাকলেও সে আমাদেরকে চাবি দিয়ে দেয়। আমরা প্রথমে ভাবি হয়তো সে ভাড়ার কথা ভাবছে। তো যাই হোক, আমরা বাইরের দিক থেকে যতটা হোটেলটাকে সুন্দর দেখেছিলাম, যত ভিতরে ঢুকছি ততই যেন হোটেলের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন যেন একটা অন্যরকম পরিবেশ চলে আসছে হোটেলের ভিতরটা। বাইরে থেকে যা দেখলাম ভিতরটা মোটেই সেরকম না। তো তারপর আমরা ঘরে যাই এবং হঠাৎ করে কেমন যেন একটা দমকা হাওয়া আমাদের গায়ে লাগে দরজাটা খোলার সাথে সাথে। সেই সময় দার্জিলিংয়ে বেশ ঠান্ডা, কিন্তু ওই ঘরের ওয়েদার আলাদা কথাই বলছে। তো সেটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না, কারণ একটা রাতের ব্যাপার, ও এমনিতেই এদিক ওদিক করে ঠিক কেটে যাবে। সন্ধ্যেবেলায় আমরা একটু ঘুরতে বেরোবো বলে ভাবি এবং আশেপাশের মার্কেটেই যাব ভাবি। তো আমরা যথারীতি বেরোনোর জন্য রেডি হই ও আমাদের যে লাগেজটা ছিল সেটি থেকে আমাদের পরার মতো জামাটা বের করে আবার গুছিয়ে আমরা বিছানার উপর রেখে দিয়ে চলে যাই। আমরা বেশি জামা কাপড় বের করি না এই কারণ আমাদেরকে আবার সকালবেলা আমরা অন্য হোটেলে যাব, তো তখন গোছানোর ব্যাপার থাকে। তো বেশি জামা কাপড় বের করে লাভ নেই। এবং আর একটা কথা বলে রাখি, আমার ব্যাগে একটি ধাতুর কৃষ্ণমূর্তি থাকে, সেটা আমি যেখানেই যাই সেখানেই ক্যারি করি। তো আমি দার্জিলিংয়ে আসার সময় ওটাও সাথে করে নিয়ে আসি এবং ওটাও আমি ব্যাগের ভিতরেই রাখি। এবং লাগেজটিকেও বাইরে থেকে লক করি এবং ঘর থেকে বেরোনোর সময় আমার পরিষ্কার মনে হচ্ছে আমি ঘরটিকেও ভালো করে লক করে দিই। 2-3 ঘন্টা ঘুরে এসে আমরা আবার হোটেলে ফিরে আসি আমাদের রুমে, এবং রুমে ঢুকেই দেখি যে আমাদের সমস্ত ব্যাগের জামা কাপড় বের করে সব বিছানা এবং মেঝে দিয়ে ছিটানো। আমরা তো দেখে প্রচণ্ড ঘাবড়ে যাই
আমি ভালো করে দেখি ব্যাগটা পুরো ফাঁকাভাবে পড়ে আছে, শুধু আছে হচ্ছে আমার সেই শ্রীকৃষ্ণের মূর্তিটা। তো আমরা রিসেপশনে গিয়ে বলবো ভাবি, কিন্তু আমার ফিয়ান্সে আমাকে বারণ করে এবং বলে যে একটা রাত কোনো হোটেলের অন্য কোনো স্টাফের সাথে বেকার ঝগড়া করে লাভ নেই, হয়তো আমাদের কাছ থেকে কোনোভাবে পড়েছে আমরা বুঝতে পারিনি, তো একটা রাতের জন্য এরকম ঝামেলা করে লাভ নেই, আমাদের তো কোনো জিনিস চুরি তো হয়নি, তাহলে নয় বলা যেত। একটা রাতের জন্য আর কোনো স্টাফদের সাথে বেকার ঝামেলায় জড়িয়ে লাভ নেই। তো আমিও আমার ফিয়ান্সের কথা শুনে নিই এবং আমার সব কিছু ঠিক করে আবার গুছিয়ে সাইডে রেখে বাইরে থেকে আমরা যে খাবার এনেছিলাম সেগুলো খেয়ে নিই এবং একটু ভয়ে ঘুমিয়ে পড়ি। একটু ভয় তো লাগবেই না, এরকম একটা জিনিস ঘটেছে। হঠাৎ করে এই 12:30 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। একটা আওয়াজে আমি উঠে দেখি আবার আমাদের লাগেজটা থেকে সব বের করে ছেটানো রয়েছে, মেঝে দিয়ে পুরো ছেটানো। আমি সঙ্গে দেখে ওকে ডাকি এবং দেখাই। আবার আমরা দুজন মিলে উঠে ব্যাগটা ঠিক করি এবং বলি ভোর হলেই আমরা রুম ছেড়ে দিয়ে চলে যাব, আমরা সকাল অবধি কোনোভাবে ওয়েট করব না। তা আমার যে ফিয়ান্সে, সে আমাকে আশ্বাস দেয় ভয় পেও না, হয়তো ঘুমের মধ্যেই আমাদের হাত পা লেগে লাগেজটা পরে সব ছিটিয়ে গিয়েছে। তো আর আমরা কথা না বাড়িয়ে আবার শুয়ে পড়ি এবং আবার প্রায় 1 ঘন্টা পর আমাদের ঘুম ভাঙে এবং তখন দেখি যে আমাদের গায়ে যে লেপটা আমরা গায়ে দিয়েছিলাম সেটা আমাদের গায়ে নেই, সেটা বাথরুমের দরজার কাছেই পড়ে আছে এবং সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে লেপটা কেউ মাথার উপর দিয়ে, মানে তার লেপটার ভিতরে কেউ বসে আছে, বসে থেকে মাথার উপর দিয়ে লেপটা দিলে যেরকম লাগে ঠিক সেরকম লাগছে। তখন আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমার গলার স্বর যেন কেউ আটকে ধরে আছে। আমি কোনো রকমে ওকে ডাকি এবং দেখাই, একটু ভয়ে গিয়ে ও লেপটা সরানোর চেষ্টা করে, একটু ভয়েই যায় এবং হঠাৎ করে গিয়ে ও লেপটা তুলে দেখে জাস্ট গন, কেউ নেই, লেপের নিচে কেউ নেই। কিন্তু আমরা পরিষ্কার দেখেছি কেউ যেন এমনভাবে বসে আছে, মনে হচ্ছে তার উপর দিয়ে লেপটা দেওয়া আছে, লেপের ভিতরে কেউ একটা বসে আছে, কিন্তু গিয়ে ওর লেপটা সরিয়ে দেখছে জাস্ট কেউ নেই। তখনই এইটা আমরা কি হলো এটা বুঝে ওঠার সাথে সাথেই তখনই দেখছি বাথরুম থেকে জোরে জল পড়ার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ খুব জোরে বাথরুমের যে কলটা সেটা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে জোরে একাই জল পড়ায় ও ফট করে, যেহেতু বাথরুমের সামনেই আছে, ফট করে ও বাথরুমের দরজাটা খুলে দেখছে এবং গিয়ে দেখছে বাথরুম পুরো শুকনো এবং কেউ নেই বাথরুমে, বাথরুম পুরো শুকনো। তাহলে এতক্ষণ যে আমরা জল পড়ার আওয়াজ পেলাম, তাহলে এটা কি মিথ্যে? আমরা দুজনে কি ভুল শুনলাম? এবং তারপরও কোনো রকমে ভয়ে খাটে উঠে আসে এবং বলে সব গুছিয়ে নিই, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো আমার তখন ও যখন বলছে এই কথাগুলো, তখন আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, আমি ভীষণ ভয়ে আছি, আমি আতঙ্কে আছি প্রচণ্ড। হঠাৎ করে ওর কথার মাঝখানে আমাদের দুজনের চোখ যায় রুমের দরজার দিকে। রুমের দরজার দিকে কেউ যেন একজন ভেজা গায়ে বসে আছে, একটি মহিলা আমাদের দিকে পিছন করে, এবং আমাদের হঠাৎ করেই যেন মনে হচ্ছে আমরা না চাইতেই তার দিকে সরে যাচ্ছি, তার কাছে চলে যাচ্ছি এবং আমরা কিছুই বুঝতে পেরে উঠছি না। আমরা শুধু প্রাণপণে জোরে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টার পরও আমাদের গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না, না ওর গলা থেকে না আমার গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছে না, কোনো আওয়াজ করতে পারছি না আমরা। তখন আমার ওই শ্রীকৃষ্ণের মূর্তিটা আমার মাথার কাছেই রেখেছিলাম, যখন প্রথমবারই ব্যাগটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল তখনই মাথার কাছেই রেখেছিলাম শ্রীকৃষ্ণের মূর্তিটা।
এবং সঙ্গে সঙ্গে ওই শ্রীকৃষ্ণের মূর্তিটা আমি হাতে নিই এবং ওকেও হাত দিয়ে ধরতে বলি, এবং তখনই আমরা দুজন মিলে জোরে চিৎকার করে উঠি এবং আমরা শুধু চিৎকারই করে যাই চোখ বন্ধ করে। এবং তার ঠিক 1-1.5 মিনিট পর হোটেলের বাকি কাস্টমাররা এবং হোটেলে যেসব স্টাফেরা ছিল তারা সবাই মিলে চলে আসে এবং ডুপ্লিকেট চাবি দিয়ে আমাদের ঘরের দরজাটা খোলে, এবং তারপর আমরা কোনোভাবে আমাদেরকে বাইরে নিয়ে যাই এবং তারপর যা বলার আমরা তাদেরকে বলি, এবং আমরা রাতে ওই হোটেলেরই বাইরে রিসেপশনের বাইরের দিকে আমরা ছিলাম, রাতটুকু কাটিয়ে আমরা অন্য হোটেলে চলে যাই। কিন্তু ওই রাতের যেই 5-6 ঘন্টা আমাদের সাথে যা ঘটেছে, আমাদের সারা জীবন, আমাদের আমৃত্যুকাল অবধি মনে থাকবে। কারণ এগুলো যাদের সাথে ঘটে তারাই জানে যে তাদের উপর দিয়ে কী যায়। তো তারপর আমরা যেহেতু সকালবেলায় চলে গেছি, ওই ঘরে কী হয়েছিল, কী কারণে ওইসব আমরা জানারও চেষ্টা করিনি। তো এই ছিল আজকের গল্প। ভালো লাগলে অবশ্যই শুনিও। সকল যারা শ্রোতা থাকবে তাদেরকে কেমনভাবে গুছিয়ে লিখতে পারলাম জানি না, ভালো লাগলে অবশ্যই বলো। পরেও যদি অন্য কোনো যদি গল্পের এরকম আমার কাছে গল্প জানতে পারি তো অবশ্যই আবার পাঠাবো। তো সবাই ভালো থেকো। তো ধন্যবাদ মৌদিকে অসংখ্য ধন্যবাদ এই কারণে, কারণ মৌদি তার মূল্যবান সময়টা আমাকে দিয়েছে এবং এত সুন্দর একটা ভয়ানক এক্সপিরিয়েন্স সুন্দর বললাম বলে, এরকম একটা ভয়ানক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে বলে তার মূল্যবান সময়টা সে আমাদেরকে দিয়েছে। মৌদি ফার্স্টেই বলেছিল যে সে কলকাতায় থাকে কর্মসূত্রে, তো তার যে কাজের ফাঁকেও সেই যে আমাকে এইটা পাঠাতে পেরেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মৌদিকে। তুমি প্রথম মৌদি যে আমাকে এরকম মেলের মাধ্যমে ঘটনা পাঠালে। যদিও পরে এরকম আরও যদি তোমার কাছে গল্প শোনো কারোর কাছ থেকে, বা তোমার লাইফেও যদি এরকম কোনো ঘটনা থাকে তো অবশ্যই দ্বিতীয় টাইম আবার পাঠিও। আমার চেষ্টা করবো আবার আমি সব শ্রোতাদেরকে শোনানোর জন্য। তো তোমাদেরকেও, যারা আমার এই যে শ্রোতা যারা তোমরা শুনছো, তাদেরকেও বলছি, তোমাদের কাছেও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে বা তোমরা কারোর কাছ থেকে শুনেছো এরকম ঘটনা এরকম যদি থাকে তো অবশ্যই আমাকে মেল করে দাও ঘোষমিয়া314@gmail.com-এ। আর তোমরা করছো কি, তোমরা পুরো ভিডিও ওয়াচ করছো না, প্লিজ পুরো ভিডিও দেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তা ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না, আজকের মধ্যে এখানেই দেখা হবে আবার পরে কোনো নেক্সট ভিডিওতে।